নমস্কার, আমি শম্পা। আজকেও চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি গল্প নিয়ে। গল্পটি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রাত গভীর। দোষ আমারই, বন্ধুর বোনের বিয়ে, যাবো আর খেয়ে চলে আসবো, এই ঠিক ছিল। কিন্তু গিয়ে মুশকিলে পড়লাম। বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল, উদ্ধার করে দে ভাই, বড় বিপদে পড়েছি। কি আবার হলো? পাড়ার ছেলেদের ঠিক ছিল যে ওরা পরিবেশন করবো, কিন্তু তাদের মধ্যে একজন আবার জলসা শুনতেও পাড়ায় চলে গেছে। লোক কম, তোদের হাত লাগাতে হবে। ঠিক আছে ঠিক আছে। পাঞ্জাবি খুলে ফেললাম, তারপর কোমরে গামছা বেঁধে লেগে পড়লাম কাজে। সব যখন শেষ হলো তখন রাত 12টা বেজে গিয়েছে। নিজের আর কিছু মুখে দেওয়ার ইচ্ছা ছিল না। একটু দই খেয়ে রাস্তায় যখন পা দিলাম তখন 12:30। বন্ধু বলছিল নিমন্ত্রিতদের কারোর মোটরে উঠিয়ে দেবে, কিন্তু রাস্তায় নেমে দেখা গেল সবাই চলে গিয়েছে, কোনো মোটর নেই। বন্ধুকে আশ্বাস দিলাম, আমি বড় রাস্তার মোড় থেকে একটা ট্যাক্সি ধরে নেব। রাত 12:30 কলকাতার পক্ষে এ আর কি এমন রাত। রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এদিক ওদিক ফাঁকা, যানবাহন তো নেই, রাস্তা জনমানব শূন্য। বরাত। আচমকা ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো, বিরক্তিকর। বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব, নিষ্প্রভ। পিছনে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়ে বিপত্তি। একটা কালো কুকুর শুয়েছিল। দেখতে না পেয়ে একেবারে তার পেটের ওপরে পা চাপিয়ে দিতেই কুকুরটা বিকট স্বরে চিৎকার করে উঠল, গেছি রে বাবা। লাফিয়ে রাস্তার কাছে আসতেই চোখে পড়ে গেল অনেক দূর থেকে একজোড়া আলো এগিয়ে আসছে। মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম। বাস, লরি, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি যাই হোক না কেন, দুহাত তুলে থামাবো। তা না হলে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে, কিংবা পিছু হেঁটে নেমন্তন্ন বাড়ি গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে। আলো দুটো খুব ধীরে ধীরে এগোচ্ছে। মাঝে মাঝে সন্দেহ হলো বুঝিবা থেমেই আছে, আর এদিকে আসবে না। পকেট থেকে রুমাল বের করে সবে ভিজে মাথাটা মুছে নিচ্ছি, আচমকা কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠলাম। কে মশাই, রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে নটরাজ নৃত্য দেখাচ্ছেন নাকি? তারপর তো চাপা দিলে তো চলে যাবেন। তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসে লক্ষ্য করলাম একটা মিনি বাস। দূরে আলো জোড়া আর দেখা গেল না, তার মানে দূরে আলো দুটোই মিনি বাসেরই ছিল। হঠাৎ খুব দ্রুত এসে পড়েছে। এই দাঁড়াও দাঁড়াও, আমি উঠবো। মিনি বাস থামলো, হাতল ধরে উঠে পড়লাম। মিনি বাস একেবারে ফাঁকা। অবশ্য এই মাঝরাতের পর যাত্রী আর পাবে কোথায়। পেছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাথাটা ভালো করে মোছা হয়নি, কোচার খুঁট খুলে জোরে জোরে মুছে নিলাম। আমার আবার সর্দির ধার, মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হয়। মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে। ও দাদা, টিকিট করবেন তো? জিজ্ঞাসা করলাম, ঢাকুরিয়া যাবে তো? হ্যাঁ যাবে, যতই যাবে। কত ভাড়া? 3 টাকা। 3 টাকা? 90 পয়সা করে যাইবে। কথাটা বুঝতে পেরেও না পারার ভান করলাম। কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলিনি। দিনের বেলায় যা রেট, এই মাঝরাতে দুর্যোগের সে রেট কখনোই হতে পারে? বাড়তি পয়সা বোধহয় ড্রাইভার কন্ট্রাক্টরের পকেটেই যাবে। কোনো কথা না, 3টে টাকা এগিয়ে দিলাম। টিকিট দিতে দিতে লোকটা বলল, এই মিনি বাসে চাপলে যেখানে যাবেন 3 টাকায় দিতে হবে। ওই সামনের স্টপেজে যদি নামেন তাহলে আপনাকে 3 টাকায় দিতে হবে। লোকটার সঙ্গে তর্ক করার ইচ্ছা হলো না। বলুন যা ইচ্ছে, মাঝরাতে যে পৌঁছে দিচ্ছেন এই আমার ভাগ্য। সিটে হেলান দিয়ে বাইরের দিকে দেখলাম, সব ঝাপসা, কিছু দেখা যাচ্ছে না। মিনি বাস খুব জোরে ছুটছে। এত রাতে পথিক নেই, ট্রাফিক সিগন্যালের বালাই নেই, তাই এই বেপরোয়া গতি। কিছুক্ষণ পরে ঘুমে চোখ বুজে গেল। ঘুমিয়ে পড়লেও অসুবিধা নেই, লোকটা আমি কোথায় নামবো তা জানি। ঢাকুরিয়া এলে ঠিক ডেকে দেবে। একসময় ঘুম ভাঙল, মিনি বাস একইভাবে ছুটছে। চোখ হাতঘড়ির দিকে পড়তেই চমকে উঠলাম, রাত 2:30? যেভাবে মিনি বাস ছুটছে এতক্ষণ ঢাকুরিয়া পৌঁছে যাওয়ার কথা। জিজ্ঞাসা করার জন্য এদিক ওদিক দেখে অবাক হলাম। মিনি বাস খালি, কেউ কোথাও নেই। ও মশাই, শুনছেন? ঠিক রুটে যাচ্ছেন তো? ঢাকুরিয়া পিছনে ফেলে আসেননি তো? ঢাকুরিয়া পিছনে ফেলে এলেন নাকি? কোনো উত্তর নেই।
আশ্চর্য, গেল কোথায় লোকটা? আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন বোধহয় মিনি বাস থামিয়ে লোকটা নেমে গিয়েছে, কিন্তু এভাবে মাঝপথে কি নেমে পড়তে পারে? ঝড়ের বেগে মিনি বাস ছুটছে, মনে হচ্ছে মাঝে মাঝে চাকাগুলো যেন রাস্তায় ছুটছে না। ঢাকুরিয়া কখন পার হয়ে গিয়েছে? নিচু হয়ে দেখলাম দুপাশে ঝোপ জঙ্গল, জোনাকির বাহার। শহর ছাড়িয়ে গায়ের মধ্যে দিয়ে কোথায় চলেছে মিনি বাস। আমি এগিয়ে সামনের সিটে গিয়ে বসলাম, ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম, দাদা কোথায় চলেছেন? এই জায়গাটার নাম কি? ড্রাইভার পেছন ফিরল না, গম্ভীর গলায় বলল, আর বলবো কি করে? কন্ডাক্টর ঘন্টা না দিলে আমি বস থাকবে কেমন করে? কিন্তু ঘন্টাটা দেখে কন্ট্রাক্টর তো অনেক আগে নেমে গেছে। এবার ড্রাইভার পেছন ফিরল। এই পেছু ভূতগুলোর কথা একদম বলবেন না মশাই, এদের সঙ্গে কাজ করা একরকম ঝাঁক মারি। এই এখনই আছে আবার এখনই নেই। আমার মেরুদণ্ডে বেশ শীতল প্রবাহ, সমস্ত শরীর কেঁপে উঠল থরথরিয়ে। মানুষ নয়, নরকঙ্কাল। চোখের ভিতর গর্তের জায়গায় লাল আলোর শিখা। কথা বলবার সময় দাঁতগুলো মরমর করে উঠল, গলায় ভয়ার্ত স্বর। আপনি? আবার ড্রাইভার হেসে উঠল, দু হাতে পাশা নড়লে যেমন শব্দ হয় তেমন আওয়াজ। আমি, এই দেখুন। কঙ্কাল হাত দিয়ে ড্রাইভারটা একটা পৈতে তুলে ধরল। খানদানি ব্রহ্মদত্তে বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ। পেছন থেকে কন্ডাক্টরের কণ্ঠ। কি দাদা, লাফিয়ে বেড়াচ্ছেন কেন? টিকিট করেছেন? লোকটা হঠাৎ এলো কোথা থেকে? কিন্তু কোথায় লোকটা? শার্ট প্যান্ট কাঁধে ব্যাগ সব কিছু ঠিক আছে, শুধু লোকটার চিহ্ন নেই। আচ্ছা, মিনি বাসে উঠেছি তো? ভুতুরে বোধ হয়। এখন প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। পকেট থেকে টিকিট বের করে দেখালাম, গলায় সাহস এনে বললাম, কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় থাকবো? শীতের তলায় একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। ঘুমানোর কি আর জো আছে? তারপর লোকটা পাশে বসলো। লোকটা বসলো মানে তার জামা কাপড় বসবার ভঙ্গি করলো। আপনাকে কি বলছিল ভৈরব বচ্চাজ? আমি অবাক, দেহ অদৃশ্য অথচ কণ্ঠস্বর কানে আসছে। জিজ্ঞাসা করলাম, ভৈরব ভট্টাচ কে? ওই যে বাস চালাচ্ছে, বামনায় দেখাচ্ছিল বুঝি। যে আসে তাকেই পৈতে তুলে দেখায়। আজকালের পৈতের কোনো সম্মান আছে নাকি? ওর জন্যই তো আজ আমার এই অবস্থা। কিরকম? লোকটা ব্যাগটা কাঠ থেকে কোলের ওপর রাখলো, বেশ জুৎসই হয়ে বসলো। তারপর বলতে শুরু করলো, স্টিয়ারিং ধরলে ভৈরবের আর কোনো জ্ঞান থাকে না। তখন সেটা কি চালাচ্ছে, মিনি বাস না উড়োজাহাজ, তা কিছুই বুঝতে পারে না। কতবার সাবধান করেছি, কিন্তু কে কার কথা শুনে? 5-6 বছরের বাচ্চা হাতে মুড়ির ঠোঙা নিয়ে রাস্তা পার হচ্ছিল, দিল তাকে একবার চাপা, ব্যাস চারদিক থেকে লোক ঘিরে ফেললো। আর লাইটের বৃষ্টি শুরু হয়ে গেল মিনি বাসের উপর। চায়ের দোকান থেকে এক টিকিওয়ালা ব্রাহ্মণ বেরিয়ে এলো, হাতে লোহার রড, এক বাড়ি মারল ভৈরবের মাথায়। আর স্টিয়ারিং উপর সে লুটিয়ে পড়লো, আর শব্দটি হলো না। আমি দরজাতে পালাবার চেষ্টা করছিলাম, হঠাৎ দেখি একটা থানি আমার চোয়ালে এসে লাগলো। আমি ধপ করে পড়ে গেলাম নিচে, বাপ বলে। আর সেই থেকেই আমার অবস্থা। ভৈরব বামনের হাতে গিয়েছে, এই যে ব্রাহ্মণ, তাই সে ব্রহ্মদত্তি। কথা শেষ হলো না। ভৈরব ভট্টাচ হুঙ্কার দিয়ে উঠল, গল্পে তুই প্যাসেঞ্জারদের ভুল বোঝাতে যাস না। তুই তো বললি সব ঠিক আছে, চালাও জোরে। বাবুদের অফিসে যাওয়ার দেরি হয়ে যাবে না হলে। খবরদার, কপালের উপরে একজোড়া ড্রপ দেবে চোখ রেখে কিসের জন্য? তুমি দেখতে পাও না? হ্যাঁ, আমি বলবো তারপরে তুমি থামবে? এবার ওদের চেহারা দেখা গেল। জোহার মানে কঙ্কাল, চেঁচামেচি হইচই, শেষকালে হাতাহাতি। সর্বনাশ! ভৈরব ভট্টাচ স্টিয়ারিং ছেড়ে বাসের ভেতরে হাত বাড়ালো। আজ তোর একদিনকে আমার একদিন, দেখি কার হারে কত শক্তি। আমি মহা মুশকিলে পড়লাম। দুটি কঙ্কালের মাঝখানে আমি। লড়াই হলে বেশিরভাগ চোট আমার উপর দিয়েই যাবে। স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভট্টাচ ভেতরে চলে এসেছে। স্টিয়ারিংয়ে কেউ নেই, অথচ ভুতুরে বাস উদ্দাম বেগে ছুটছে। বুঝতে পারলাম এখনই আশেপাশের দোকানের সঙ্গে কলিশন হবে। মিনি বাস চুরমার, সেই সঙ্গে আমিও। অনেকগুলি উত্তেজিত কণ্ঠস্বর, কেউ ভৈরব ভট্টাচের পক্ষে সমর্থন করছে, কেউ গুপির। কিন্তু বাস তো খালি ছিল, এতগুলো লোক এলো কোথা থেকে? মুখ ফিরিয়ে যা দেখলাম তাতে আমার মাথায় চুপ সজারুর কাঁটার মতন খাড়া হয়েছিল। মনে হলো বুকের
টুকটুক শব্দ বুঝি বন্ধ হয়ে যাবে। একেবারে সামনের সিটে আমার পাশে তখন হালদার দাদামশাই। মাস দুয়েক আগে যিনি বাজার থেকে আসবার সময় বাসের চাকার তলায় একেবারে থেতলে গিয়েছিলেন, তার পেছনের লোকটিও আমার খুব চেনা, আমার অফিসের দপ্তরি। সে কদিন আগে অফিসের সামনে ট্রাম থেকে নামায় রাস্তা পার হওয়ার সময় বাসের তলায় গুটিয়ে ছাতু হয়ে গিয়েছিল। আর একজনকেও চিনতে পারলাম, আমার ঝিয়ের 7 বছর ছেলে রতন, সেও মারা গিয়েছিল বাসের চাকায়। বাকি লোকগুলোকে ঠিক বুঝতে পারলাম না, তবে রক্ত মাংসের মানুষ কেউই নয়, সবই কঙ্কাল। বিকট চিৎকার আর হাড়ের হাততালির কানের তালা ধরে আসার মতন অবস্থা। সাবাস ভৈরব, গুপির দেখে মুরুদ কত। আর একদল চেঁচাচ্ছে, সাবাস গুপি, একটা আপার কাট আর ভৈরবকে একবার ঠান্ডা করে দে। একবার ভাবলাম যা থাকে কপালে, বাস থেকে দিয়ে এক লাভ, কিন্তু ছুটন্ত এই বাস থেকে লাভ দিলে নির্ঘাত মৃত্যু। তাছাড়া নামবার জায়গা আজকেই তো যত মারামারি। হঠাৎ প্রচণ্ড একটা শব্দ, মনে হলো মিনি বাসটা দুহাতে তুলে কে যেন আঁচড়ে ফেললো। হাড়ের খটাখট, কলকব্জার ঝনঝনাট, সব লোকগুলো বুঝি তালগোল পাকিয়ে গেল। আমি বিদ্যুৎ গতিতে ছিটকে গিয়ে বাইরে পড়লাম। কতক্ষণ পড়েছিলাম জানি না। জ্ঞান হতে ব্যাঙের কর্কশ ঐক্যতান কানে এলো, বুঝলাম পুকুর ধারে পড়ে আছি। নরম মাটিতে পড়েছি বলে তেমন আঘাত পাইনি। দেহের কোথায় চোট লেগেছে হাত বুলিয়ে দেখতে গিয়েই চমকে উঠলাম। একদিন মাংস কোথাও নেই, কেবল হাড় আর হাড়। স্বপ্ন দেখছি নাকি? চোখে হাত দিতেই হাত ভেতরে ঢুকে গেল। চোখ নেই, বিরাট দুটি গর্ত। অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে আমি উঠে দাঁড়ালাম। নমস্কার বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের গল্পটা শোনার জন্য। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টস করুন। আর নতুন নতুন গল্পর আপডেট পেতে আপনার বেল আইকনটাকে প্রেস করুন। আশা করি এরপরে গল্পগুলো আরও ভালো লাগবে আপনাদের, কারণ এটা আমি প্রথম চালু করেছি, কয়েকটা গল্প দিয়ে শুরু করেছি। আমাদের সেরকম যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট নেই, জাস্ট মোবাইলের উপর দিয়ে আমরা রেকর্ডগুলো করছি। আপনাদের যদি সহযোগিতা পাই, আপনাদের যদি সাপোর্ট পাই, আশা করি আপনাদের সুন্দর সুন্দর গল্প আমি উপহার দিতে পারবো। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।